ইট পাটকেল পর্ব ২৯ লিখেছেন সানজিদা বিনতে সফি। শুভ্র পাঞ্জাবি ছেড়ে সাদা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বের হয়েছে আসমিন। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। শরীর থেকে তার মনের ক্লান্তি বেশি। নূর গুটিসুটি মেরে শুয়ে আছে। আধা ঘন্টা আগে স্যালাইন শেষ হয়েছে। এতক্ষণ সে নূরের হাত ধরেই বসেছিল। নূরের দিকে তাকালে তার নিজেকে অপরাধী মনে হয়। মাথা ভালো করে মুছে টাওয়াল বেলকনিতে দিয়ে এলো আসমিন। নূরের দিকে নির্বিকারে তাকিয়ে রইল কিছুক্ষণ। যতই দেখুক না কেন চোখের তৃষ্ণা মেটে না তার। নূরের ফোলা পেটের দিকে তাকালে কেমন যেন মনে হয় তার। তাকে পুড়িয়ে ছাই করার অস্ত্র এই ছোট্ট পেটে লুকিয়ে আছে। এখনই সে নিজের করুণ পরিস্থিতি অনুভব করতে পারছে। মনে মনে চিৎকার করে উঠল আসমিন। এত পরিমাণ পরিশ্রমের ফল নিয়ে নূর বাহাদুরি করবে ভাবতেই মুখটা শুকিয়ে গেল। এক পুকুর কষ্ট নিয়ে নিজেকেই গালাগালি করতে লাগলো। কি দরকার ছিল এত মেহনত করার? হলো তো এবার, বউ তোমার মেহনত দিয়েই তোমার থোতামুত ভোতা করে দিবে। খুশি তো এবার তুমি? আহ, কী দিন আসলো! এই দিন দেখার জন্যই সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসমিন ধীর পায়ে এগিয়ে এলো নূরের দিকে। হালকা ঝুঁকে পেটে কয়েকটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, মায়ের কথায় কান দেওয়ার কোনোই দরকার নেই। তোমার বাবা খুব ভালো মানুষ, ফুলের মতো পবিত্র। বাবার পক্ষে থাকবে সব সময়। চাইলে চকলেট আইসক্রিম পাবে। এটা আমাদের গোপন ডিল। কাউকে বলবে না কিন্তু। ইটস ভেরি কনফিডেন্সিয়াল। আরেকটা চুমু খেয়ে বিজয়ী হাসি হেসে দিল আসমিন। ডিল করা শেষ। বউটা ঝামেলা না পাকালেই হয়। এবার ঝামেলা মিটে গেলেই সে তওবা করে ফেলবে। এই জীবনে ডায়েরি নামক কোনো বস্তু সে হাতেই নেবে না। এত বছরের গভীর সম্পর্ক থাকার পরেও বউয়ের কাছে ধরা খাইয়ে দিল মীর জাফর কোথাকার। নূরের পাশে শুয়ে পড়ল আসমিন। শরীর মন দুটোই খুব ক্লান্ত। নূরকে বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়া জরুরি হয়ে গিয়েছে। রাত 10টায় পিটপিট করে চোখ খুলল নূর। মাথাটা ভার হয়ে আছে। কারো বাহু শক্ত বন্ধনে আবদ্ধ হয়ে আছে সে। কয়েকবার চোখের পাতা ঝাপটে ভালো করে তাকানোর চেষ্টা করল নূর। হালকা ডিম লাইটের আলোতে আসমিনের মুখ দেখে ভুরু কুঁচকে ফেলল। চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল সে কোথায় আছে এখন। নূরের নড়াচড়ায় আসমিনের ঘুম ভেঙে গেল। নূরকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুমে জড়ানো গলায় বলল, মোস্টা মোস্টা করছো কেন এভাবে? আমি কি তোমাকে চিমটি দিয়েছি? আমি এখানে এলাম কিভাবে? তোমার একমাত্র বরের কোলে চেপে এসেছ। তোমার বরটা যে কী রোমান্টিক না! আহা, ভাবতেই তো হিংসা হয় আমার। নূর আসমিনের থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসল। ইন্টারকম থেকে কল করে তাদের খাবার উপরে পাঠিয়ে দিতে বলল। 1 কাপ কফি হলে ভালো হতো। মাথাটা ভার ভার করছে। বেড থেকে নেমে নিজের স্টাডি টেবিলের কাছে থাকা কফি মেকার থেকে কফি নিয়ে সোফায় বসেই ওয়াশরুম থেকে নূর বেরিয়ে এলো। তাহলে মুখ মুছতে মুছতে আসমিনের দিকে আর চোখে তাকালো। আসমিন তার দিকেই তাকিয়ে আছে। নূর টাওয়াল নিয়ে বারান্দায় চলে গেল। আসমিন তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। আকাশে মেঘের ছড়াছড়ি। কালো মেঘের ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে পরিবেশকে আলোকিত করে তুলছে। আসমিনের বারান্দাটা নূরের বারান্দার মতো। বারান্দার পাশে সুইমিং পুল। ছোটবেলায় বাবার সাথে এখানে কত সাঁতার কেটেছে নূর। রাফসান শিকদারের মেয়ে এসে সাঁতার কাটাটা সে ভালোভাবেই আয়ত্ত করেছে। বাবার কথা মনে হতেই চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভিতরে এসো নূর, খেতে হবে তোমায়, মেডিসিন আছে আরও। রুম থেকে আসমিন ডাকছে। নূর নিজেকে সামলে ভিতরে গেল। আসমিন টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে। নূর মুচকি হেসে চেয়ার টেনে বসে পড়ল। ব্যঙ্গাত্মক গলায় বলল, এত আদর করে খাবার খাওয়াচ্ছেন যে? বিষ টিস মিশিয়ে দিন না তো আবার? আসমিনের হাত থেমে গেল। শান্ত চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নূরের দিকে। নূর খাওয়া শুরু করে দিয়েছে ততক্ষণে। আসমিনের বুক ভার হয়ে এলো। এতটা অবিশ্বাস হওয়ারই কথা ছিল।
বিশ্বাস করার মতো তো কিছু করেনি সে। আমার বাবাকে কেন মারলেন মন্ত্রী সাহেব? আশ্বিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের মতো খেয়ে যাচ্ছে। আশ্বিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দরকার ছিল। সে আমার বাবার খুনি। আমি সহ্য করতে পারিনি নূর। তাকে মারতেই আমি বাংলাদেশে এসেছিলাম। রাজনীতিতে জড়িয়ে যাওয়া আমার পূর্ব পরিকল্পনা ছিল। ঠিক ভুল বিচার করার অবস্থায় ছিলাম না নূর। বিশ্বাস করো আমাকে। আশ্বিনের কাতর গলা শুনে হাসল নূর। ঘাড় নেড়ে কয়েকবার বিশ্বাস শব্দটাকে আওড়ালো। আপনি কি বিশ্বাসের যোগ্য মন্ত্রী সাহেব? আপনার পুরো পরিবার বিষাক্ত সাপের মতো। যত্ন করে বুকে আগলে রাখলেও বুকে কামড়ে দিতে একবারও ভাববেন না। তা আমাকে কবে মারবেন? আমি তো এই পরিবারের শেষ সদস্য। একজনের মৃত্যুর বদলা কতবার নেবেন মন্ত্রী সাহেব? আমার মাকে তো মারলেন, আমাকে অত্যাচার করলেন, ভালোবাসায় অভিনন্দন করলেন, আমার বাবাকে মারলেন। আচ্ছা, আমি যদি প্রতিশোধ নিতে চাই তখন কি হবে মন্ত্রী সাহেব? ভেবেছেন তো কখনো? আশ্বিন অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের খাওয়া শেষ করে উঠে গেল। আশ্বিন থম মেরে বসে আছে। সে তো এটাও বলতে পারবে না যে রাগের বশে সে রাফসান শিকদারকে খুন করেছে। সে যা করেছে সব ঠান্ডা মাথায় করেছে। তবে নূরকে সে ভালোবেসে বিয়ে করেছে। সেখানে বিন্দুমাত্র অভিনয় ছিল না। আশ্বিন জানতো না কামিনী চৌধুরী নূরের মাকে খুন করেছে। নূরের উপর হওয়া অত্যাচার সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। এসব কিছু সে নূর চলে যাওয়ার পরে জেনেছে। কিন্তু তখন তার হাতে কিছুই করার ছিল না। নূর নিজের ল্যাপটপ নিয়ে বসেছে। আশ্বিন আগের মতোই খাবার সামনে বসে আছে। একবারও খাবার মুখে দেয়নি সে। আশ্বিন ধীর পায়ে উঠে স্টাডি টেবিলের পায়ের থেকে নিজের গান বের করল। এলোমেলো পায়ে এসে নূরের দিকে গান এগিয়ে দিয়ে ধীর গলায় বলল, তুমিও তোমার বাবার খুনিকে মেরে ফেলো নূর। নিজের প্রতিশোধ নিয়ে নাও। নূর শব্দ করে হেসে ফেলল। আশ্বিনের হাত থেকে গান নিয়ে তার মুখে দাঁড়ালো। মারবো কেন মন্ত্রী সাহেব? আমি তো আপনাকে বাঁচিয়ে রাখবো। বলেছিলাম না, আমাকে ধোঁকা দিলে আমি আপনাকে পৃথিবীতে জাহান্নাম ঘুরিয়ে আনবো। আমি তো আপনাকে ভালোবাসি বললেন। ভালোবাসার মানুষকে মেরে ফেলা বুঝি যায়? আশ্বিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, এ যাত্রায় বেঁচে গেছে। তবে বাঘিনী যে মনে মনে কোনো ভয়ঙ্কর চোখ কষছে তাতে কোনো সন্দেহ নেই। দোষ না করেও সব দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে। আর মাত্র কয়েকটা মাস। এবার নূরের মায়ের সঠিক ঠিকানা জানতে পারলে কামিনী চৌধুরীকে কবরে বসে বরের সাথে লুডো খেলার ব্যবস্থা করে দিবে। জ্বালিয়ে খেলো একটা। আশ্বিন নিজের জান হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তার সন্তান পৃথিবীতে আসার আগেই সব ঠিক করতে হবে। নূরকে এসবে জড়ানো যাবে না কোনোভাবেই। কামিনী চৌধুরীকে বোঝাতে হবে সব কিছু তার প্ল্যান মতোই হচ্ছে। দরজার সামনে আশ্বিনকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী কপাল কুঁচকে ফেলল। রুম থেকে বের করে দিয়েছে? আমি তোমার একটা বউকে খুন করতে চাইছি, তাই তাই আগে ভাগেই আরেকটার ব্যবস্থা করে দিয়েছি। বউয়ের মতো আমার হাড় না জ্বালিয়ে বলে দাও মামুনিকে তোমার বউ কোথায় আটকে রেখেছে। আমজাদ চৌধুরী আকাশ থেকে পড়ল। অবাক গলায় বলল, নূরের মা বেঁচে আছে নাকি? একদম ঢং করবে না, সব জানো তুমি। ব্ল্যাকমেইল করে আমাকে নূর থেকে সরিয়ে দিয়েছিলে। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে বইয়ের কাছে অপরাধীর মতো দাঁড়াতে হচ্ছে। মেন্টাল স্ট্রেস নিতে নিতে যদি আমার বইয়ের কিছু হয় তাহলে তোমার বউকে আমি ভয়ঙ্কর মৃত্যু দিব। সে মা কেন, মানুষ হওয়ার যোগ্যও নয়। মেন্টালি সিক সে। মামাকে সে নিজের হাতে মেরেছে আব্বু। তারপরেও কেন এত ষড়যন্ত্র? আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে কেন দিচ্ছে না সে? তার পার্টনারকে সহ তাকে জ্যান্ত যদি না চালিয়েছি আমার নামও আশ্বিন জাইন চৌধুরী না। আমজাদ চৌধুরীর মনটা কামিনী চৌধুরীর প্রতি বিষাক্ত অনুভূতিতে ভরে গেল। কামিনী কি পারত না সব ভুলে তাকে নিয়ে সুখের একটা সংসার সাজাতে? রাফসান শিকদারকে পুলিশের হাতে হস্তান্তর করে দিলে আজ এই দিন দেখতে হতো না। সব কিছু বিষিয়ে দিয়েছে সে। গার্ড ছাড়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আশ্বিন।
সে এবার কানাডা গিয়ে তন্ন তন্ন করে খুঁজেছে নূরের মা নাফিজা শিকদারকে। ফলাফল শূন্য। কামিনী চৌধুরীর উপর বাজ পাখির মতো নজর রেখেছে সে। আসিয়ান ডুবাই গিয়ে বসে আছে। এই বজ্জাতকে হাতে পেলে আস্ত রাখবে না সে। সানবিন নিরস মুখে বসে আছে আশমিনের পাশে। আশমিনকে বের হতে দেখে সেও পিছু নিয়েছে। শোনো সানভি, বিয়ে করলেই হুট করে বাবা হওয়ার চিন্তা মাথায় আনবে না। এটা একটা ভুল সিদ্ধান্ত। সবসময় পরিশ্রম সৌভাগ্যের চাপিকাঠি না, কখনো কখনো বাসও হয়ে যায়। ইউ শুড ইউজড প্রোটেকশন। আমি বিয়ের আগেই তোমাকে দিয়ে দিব। আচ্ছা বাদ দাও, তোমার বিয়ে করার দরকার নেই, বুঝেছ? সানভি দুঃখী দুঃখী চেহারা নিয়ে মাথা নাড়িয়ে সায় জানালো। এমনি চলতে থাকলে তার বিয়ে করার স্বাদ এমনিতেই মিটে যাবে।